Hello friends, how are you? I hope you and your family are well. I am also well by the grace of Almighty Allah. Today I have come here before you with a new topic. The topic is spoken English. So let's start. বন্ধুগণ, আমি ইতিমধ্যে প্রায় 150টি স্ট্রাকচার দিয়েছি আপনাদেরকে। আমি তো আগে বলেছিলাম ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য 150টি স্ট্রাকচারই যথেষ্ট। তবে আজকে আমি নতুন পর্ব শুরু করব, সেটা হলো যে আসলে ইংরেজিতে শিক্ষার শেষ নেই। তো দেখা যায় যে সেম কিছু অর্থ থাকে সেই আগের স্ট্রাকচারের সাথে এখনো কিছু অর্থ মিলে যেতে পারে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এর পরের পর্বগুলো আপনাদেরকে দেখার জন্য। আপনারা যদি দেখেন অবশ্যই আপনাদের ইংরেজিতে দক্ষতা বাড়বে এবং স্পোকেন ইংলিশের জন্য অনেকটা সহজ হবে। তো আমি আগে বলেছি যে আপনারা 150টি স্ট্রাকচার যে আমি দিয়েছি সেটা খুব গভীরভাবে মনোযোগ সহকারে সেগুলো আয়ত্ত করবেন এবং তারপরে এগুলো প্র্যাকটিস করবেন। তো চলুন শুরু করি আজকে। তো শুরু করার আগে বন্ধুগণ, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং লাইক কমেন্ট করলে আমার পরবর্তী এপিসোডগুলো আপনারা দেখতে পাবেন। তো চলুন শুরু করি আজকে 151 নম্বর স্ট্রাকচার। 151 নম্বর স্ট্রাকচারে কী রয়েছে দেখি। আজকে যেটা স্ট্রাকচারটি নিয়ে উপস্থিত হয়েছে সেটা হলো ইন এসেন্স। ইন এসেন্স এর অর্থ হলো মূলত বা সারাংশে। মূলত বা সারাংশে যা কোনো বিষয় বা পরিস্থিতির মূল বা গুরুত্বপূর্ণ দিক বোঝাতে ব্যবহৃত হয়। এটি মূলত কোনো জটিল বা বিস্তারিত বিষয়কে সংক্ষেপে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে দুটি। নাম্বার ওয়ান, একটি স্ট্রাকচার সেটা হচ্ছে ইন এসেন্স কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখানে ইন এসেন্স বাক্যের মূল ভাব বা সারাংশ বোঝাতে ব্যবহৃত হয়। তো উদাহরণ দিচ্ছি, আমি এখানেও 5টি করে উদাহরণ দিব আপনাদের জন্য। তো নাম্বার ওয়ান, ইন এসেন্স দ্য কোম্পানিজ গোল ইজ টু ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশনস। মূলত কোম্পানির লক্ষ্য হলো গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করা। এখানে আমরা কিন্তু মূলত অর্থ পেলাম। নাম্বার টু, ইন এসেন্স দ্য স্টোরি ইজ অ্যাবাউট লাভ অ্যান্ড স্যাক্রিফাইস। মূলত গল্পটি প্রেম এবং ত্যাগের উপর ভিত্তি করে। নাম্বার থ্রি, ইন এসেন্স আওয়ার স্ট্র্যাটেজি ইজ টু বিল্ড লং টার্ম রিলেশনশিপস উইথ ক্লায়েন্টস। মূলত আমাদের কৌশল হলো ক্লায়েন্টদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। নাম্বার ফোর, ইন এসেন্স লাইফ ইজ অ্যাবাউট লার্নিং ফ্রম এক্সপিরিয়েন্স। মূলত জীবন হলো অভিজ্ঞতা থেকে শেখার বিষয়। নাম্বার ফাইভ, ইন এসেন্স দ্য ল এইমস টু প্রটেক্ট সিটিজেন্স ফান্ডামেন্টাল রাইটস। মূলত আইনটি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্য নিয়ে তৈরি। এ হলো ইন এসেন্স এর 5টি উদাহরণ। এর অর্থ হলো মূলত বা সারাংশে। আমি যে উদাহরণগুলো দিয়েছি সেটা সবগুলো মূলত অর্থ ব্যবহৃত হয়েছে। এরপরে স্ট্রাকচারে যাই, 152 নম্বর স্ট্রাকচার, সেটা হলো ইন দ্য ফার্স্ট প্লেস। ইন দ্য ফার্স্ট প্লেস একটি ইংরেজি অভিব্যক্তি যার অর্থ হলো প্রথমত বা প্রথমে। ইন দ্য ফার্স্ট প্লেস এর অর্থ হলো প্রথমত বা প্রথমে, এবং এটি কোনো পরিস্থিতি বা ঘটনার মূল বা প্রাথমিক কারণ বা যুক্তি বোঝাতে ব্যবহৃত হয়। এটি সাধারণত কোনো বিতর্ক বা আলোচনা শুরু করার সময় ব্যবহৃত হয় যখন আপনি প্রথমেই একটি বিষয় বা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চান। মিনিং এর অর্থটা হচ্ছে ইন দ্য ফার্স্ট প্লেস এর অর্থ হচ্ছে প্রথমত বা শুরুতে, যা কোনো পরিস্থিতি বা ঘটনাকে শুরু থেকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার ইন দ্য ফার্স্ট প্লেস কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখানে ইন দ্য ফার্স্ট প্লেস বাক্যের প্রাথমিক দিক বা কারণ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। উদাহরণ হলো 5টি দিচ্ছি। নাম্বার ওয়ান, ইন দ্য ফার্স্ট প্লেস উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম বিফোর ফাইন্ডিং এ সলিউশন। প্রথমত আমাদের সমস্যাটি বুঝতে হবে সমাধান খুঁজে পাওয়ার আগে। নাম্বার টু, ইন দ্য ফার্স্ট প্লেস
হি শুডন্ট হ্যাভ মেড সাচ এ ডিসিশন। প্রথমত তাকে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না। নাম্বার 3, ইন দ্য ফার্স্ট প্লেস আই নেভার ওয়ান্টেড টু গো টু দ্যাট ইভেন্ট। প্রথমত আমি কখনোই ওই অনুষ্ঠানে যেতে চাইনি। নাম্বার 4, ইন দ্য ফার্স্ট প্লেস উই ডিডন্ট হ্যাভ এনাফ রিসোর্স টু কমপ্লিট দ্য প্রজেক্ট। প্রথমত আমাদের প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য যথেষ্ট সম্পদ ছিল না। নাম্বার 5, in the first place they should have consulted the team before making any change. প্রথমত তাদের কোনো পরিবর্তন করার আগে টিমের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। এই হলো ইন দ্য ফার্স্ট প্লেস দিয়ে আমাদের 5টি উদাহরণ। এরপরে আসি 153 স্ট্রাকচার। ইট ইজ মাই বিলিভ দ্যাট। ইট ইজ মাই বিলিভ দ্যাট একটি ইংরেজি অভিব্যক্তি যা ব্যবহারকারীর বিশ্বাস বা মতামত প্রকাশ করতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে আপনি এমন কিছু বলতে পারেন যা আপনি বিশ্বাস করেন বা যে বিষয়ে আপনার দৃঢ় মতামত রয়েছে। এর অর্থটা হচ্ছে ইট ইজ মাই বিলিভ দ্যাট, এর অর্থ হলো এটা আমার বিশ্বাস যে, এটা আমার বিশ্বাস যে। এটি কোনো বিষয় বা ধারণা সম্পর্কে ব্যক্তিগত বিশ্বাস বা মতামত প্রকাশ করতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার ইট ইজ মাই বিলিভ দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখানে ইট ইজ মাই বিলিভ দ্যাট এরপর কোনো কিছু বা ঘটনা সম্পর্কে আপনার বিশ্বাস বা মতামত ব্যক্ত করা হয়। এখানেও 5টি উদাহরণ দিচ্ছি। নাম্বার 1, ইট ইজ মাই বিলিভ দ্যাট এডুকেশন ইজ দ্য কি টু সলভিং মেনি সোশ্যাল ইস্যুস। এটা আমার বিশ্বাস যে শিক্ষা অনেক সামাজিক সমস্যার সমাধানের চাবিকাঠি। Number 2, it is my belief that everyone deserves a chance to succeed. এটা আমার বিশ্বাস যে প্রত্যেকের সফল হওয়ার একটি সুযোগ প্রাপ্য। Number 3, it is my belief that hard work leads to success. এটা আমার বিশ্বাস যে কঠোর পরিশ্রম সফলতার দিকে নিয়ে যায়। Number 4, it is my belief that climate change is one of the most pressing issues today. এটা আমার বিশ্বাস যে জলবায়ু পরিবর্তন আজকের দিনে সবচেয়ে জরুরি সমস্যা। নাম্বার 5, ইট ইজ মাই বিলিভ দ্যাট কাইন্ডনেস ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এটা আমার বিশ্বাস যে দয়া পৃথিবী পরিবর্তন করতে পারে। তাহলে ইট ইজ মাই বিলিভ দ্যাট এর অর্থ হচ্ছে এটা আমার বিশ্বাস যে। এরপরে আসি পরের স্ট্রাকচারে, নাম্বার 154। উইথ দিস ইন মাইন্ড একটি ইংরেজি অভিব্যক্তি যা কোনো বিষয় বা তথ্য মনে রেখে কিছু করার বা কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপটে ব্যবহৃত হয়। এর মাধ্যমে আপনি জানাতে চান যে আপনি পূর্বে আলোচনা করা বিষয় বা তথ্যকে চিন্তা করে কিছু বলছেন বা করছেন। এর মিনিংটা হচ্ছে উইথ দিস ইন মাইন্ড, এর অর্থ হলো এটি মনে রেখে বা এই বিষয়টি মাথায় রেখে। উইথ দিস ইন মাইন্ড, এটি মনে রেখে বা এই বিষয়টি মাথায় রেখে। এটি কোনো বিষয় বা তথ্য চিন্তা করে পরবর্তী পদক্ষেপ বা সিদ্ধান্ত নেওয়ার সময় ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার উইথ দিস ইন মাইন্ড, কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখানে উইথ দিস ইন মাইন্ড বোঝায় যে আপনি একটি নির্দিষ্ট বিষয় বা তথ্য মনে রেখে কিছু বলছেন বা করছেন। 5টি উদাহরণ দিচ্ছি। নাম্বার 1, with this in mind we need to be more careful in our future decisions. এটি মনে রেখে আমাদের ভবিষ্যতের সিদ্ধান্তগুলো আরো সতর্কভাবে নেওয়া উচিত। নাম্বার 2, with this in mind I suggest we delay the project until further notice. এটি মনে রেখে আমি সুপারিশ করি যে আমরা প্রকল্পটি পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত স্থগিত রাখি। Number 3, with this in mind, the team has decided to implement the new strategy. এটি মনে রেখে টিমটি নতুন কৌশলটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। Number 4, with this in mind, I believe we can achieve our goals more effectively. এটি মনে রেখে আমি বিশ্বাস করি আমরা আমাদের লক্ষ্যগুলো আরো কার্যকরভাবে অর্জন করতে পারব। Number 5, with this in mind, the company is considering a new approach to customer service. এটি মনে রেখে কোম্পানি গ্রাহক সেবার জন্য একটি নতুন পন্থা বিবেচনা করছে।
আজকের মতো শেষ স্ট্রাকচার দিচ্ছি, নাম্বার 155, 5টি করে স্ট্রাকচার আমি দিয়ে থাকি প্রত্যেকটি এপিসোডে। তো আজকে এটা হলো শেষ স্ট্রাকচার। তো শেষ করার আগে আমি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইট ইজ এভিডেন্ট দ্যাট, ইট ইজ এভিডেন্ট দ্যাট একটি ইংরেজি অভিব্যক্তি যা কোনো বিষয় বা ঘটনা পরিষ্কার বা স্পষ্টতা বোঝাতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে আপনি এমন কিছু বলছেন যা প্রমাণিত বা পরিষ্কারভাবে দৃশ্যমান। মিনিংটা হচ্ছে ইট ইজ এভিডেন্ট দ্যাট, এর অর্থ হলো এটি স্পষ্ট যে বা এটা পরিষ্কার যে। ইট ইজ এভিডেন্ট দ্যাট, এটি স্পষ্ট যে বা এটা পরিষ্কার যে। এটি কোনো বিষয় বা ঘটনার স্পষ্টতা বা দৃশ্যমানতা বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার হচ্ছে ইট ইজ এভিডেন্ট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখানে ইট ইজ এভিডেন্ট দ্যাট ব্যবহৃত হয় কোনো বিষয় বা ঘটনা যা স্পষ্টভাবে বোঝা যায় তা প্রকাশ করতে। 5টি উদাহরণ দিচ্ছি আমি। নাম্বার 1, ইট ইজ এভিডেন্ট দ্যাট ক্লাইমেট চেঞ্জ ইজ অ্যাফেক্টিং দ্য প্ল্যানেট। এটা স্পষ্ট যে জলবায়ু পরিবর্তন পৃথিবীকে প্রভাবিত করছে। নাম্বার 2, ইট ইজ এভিডেন্ট দ্যাট শি হ্যাজ ওয়ার্কড ভেরি হার্ড অন দিস প্রজেক্ট। এটা স্পষ্ট যে সে এই প্রকল্পে অনেক পরিশ্রম করেছে। নাম্বার 3, ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্য কোম্পানিজ প্রফিটস হ্যাভ ইনক্রিজড দিস ইয়ার। এটা স্পষ্ট যে এই বছরে কোম্পানি লাভ বৃদ্ধি পেয়েছে। নাম্বার 4, ইট ইজ এভিডেন্ট দ্যাট এডুকেশন প্লেস এ কি রোল ইন পার্সোনাল ডেভেলপমেন্ট। এটা স্পষ্ট যে শিক্ষা ব্যক্তিগত উন্নয়নে একটি মূল ভূমিকা পালন করে। নাম্বার 5, it is evident that technology is changing the way we communicate. এটা স্পষ্ট যে প্রযুক্তি আমাদের যোগাযোগের পদ্ধতি পরিবর্তন করছে। এই হলো আজকের মতো 5টি স্ট্রাকচার। আমি মনে করি এই স্ট্রাকচারগুলো যদি আপনারা একেবারে মনের ভিতর গেঁথে ফেলতে পারেন, ইংরেজি এবং বাংলাগুলো সহ এবং উদাহরণগুলো সহ, তাহলে আমার মনে হয় না যে স্পোকেন ইংলিশে খুব বেশি কষ্ট আপনাদের হবে। তো চলুন শুরু করি সুন্দরভাবে। যেহেতু আমরা শুরু করেছি, মনোযোগ সহকারে এই স্ট্রাকচারগুলো মুখস্থ করি এবং মনের ভিতরে গেঁথে রাখি, তাহলে আমরা স্পোকেন ইংলিশে খুব ভালো করতে পারবো। এবং উচ্চারণগুলো আমি সহজ সাবলীল ভাষায় এই জন্যই দিচ্ছি যে আসলে যারা স্পোকেন ইংলিশের জন্য আসতেছেন তারা তো অনেক দুর্বল, সেই জন্য আমি আর প্রনাউন্সিয়েশনটা তো ওইভাবে দিচ্ছি না। তো বন্ধুগণ, আবারও বলছি, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, আপনারা জানেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।